Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nuzrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nuzrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব শাহিন 2019 সালের 1 জানুয়ারি তারিখে 9 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেছিলেন। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল 90,000 টাকা এবং বহন খরচ বাবদ 40,000 টাকা পরিশোধ করা হয়। মেশিনটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 30,000 টাকা। উক্ত যন্ত্রপাতির উৎপাদন একক যথাক্রমে 2019 সালে 10,000 একক, 2020 সালে 15,000 একক, 2021 সালে 10,000 একক, 2022 সালে 8,000 একক এবং 2023 সালে 7,000 একক। কতে আমাকে বলেছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। অর্থাৎ অবচয়যোগ্য মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে মেশিনটির মোট মূল্য বের করব, অর্থাৎ 1টা 2টা 3টা যোগ করলে মোট মূল্য বের হবে। এই মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য বের হবে। খতে আমাকে বলেছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয় পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দেখাও। অর্থাৎ আমরা এখানে অবচয় বের করতে হবে, সাথে আমাদের 2 বছরের জন্য 5টি জাবেদাও দেওয়া লাগবে। গতে আমাকে বলেছে যন্ত্রপাতিটির আয়ুষ্কাল 5 বছর ধরে নিয়ে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করো। অর্থাৎ আমাকে আরেকটি অবচয় সারণী করতে বলছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। অর্থাৎ সেখানে আমরা ধরে নিব যে আয়ুষ্কাল 5 বছর এবং 5 বছরের আমার অবচয়টা দেখাতে হবে। এরপর আমরা আসি তাহলে কতে অবচয়যোগ্য মূল্য। আমরা সবসময় জানি অবচয়যোগ্য মূল্য মেশিনটা ক্রয় করে কার্য উপযোগী করা পর্যন্ত যত খরচ সবগুলোকে আগে যোগ করব, যোগ করলে মেশিনের মোট মূল্য বের হবে। সেখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য বের হবে। তা আসি, মেশিনের ক্রয় মূল্য ছিল আমার 9 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় ছিল আমার 90,000 টাকা, বহন খরচ ছিল 40,000 টাকা। যোগ করলে আমরা পাচ্ছি 10,30,000 টাকা। এটি হচ্ছে মেশিনের মোট মূল্য। এই মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য 30,000 বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পাচ্ছি 10 লক্ষ টাকা। আমরা জানি যে সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয়ের হার দেওয়া থাকে তখন আমাদের অবচয়যোগ্য মূল্যর উপরে আমাকে অবচয় ধরা লাগে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া থাকলে মোট মূল্যের উপর অবচয় ধরা লাগে। দ্বৈত হ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া থাকলে এটার উপর দেওয়া লাগে। উৎপাদন এককের পদ্ধতিতে অবচয় ধরতে বললে আমরা অবচয়ের হার বের করে উৎপাদনের উপরে ধরা লাগে এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমাদের ধরা লাগে এই অবচয়যোগ্য মূল্যের উপর অবচয়। বর্ষ সংখ্যা এবং সরলরৈখিক এই দুটি ক্ষেত্রে আমার এই টাকার উপর আমাকে অবচয় ধরা লাগে। আচ্ছা, এটা আমার তো বলার উদ্দেশ্য হচ্ছে আমার গতে বর্ষ সংখ্যা চেয়েছে, তাই একটু আলোচনা করে নিলাম। তা আমরা আসি, খতে আমাকে বলেছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয় পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দেখাও। তাহলে প্রথম আমাকে বলছে কি একক প্রতি অবচয়ের হার নির্ণয়। তাহলে প্রথমে আমরা আসি, একক প্রতি অবচয়ের হার নির্ণয় করলাম। উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয়। তাহলে একক প্রতি অবচয়ের হারের সূত্র হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ এখানেও অবচয়যোগ্য মূল্যের উপরেই বের করতে হবে। মানে আমি জাবেদার অবচয় ধরবো এই টাকার উপর, কিন্তু এটা বের করবো আমরা অবচয়যোগ্য মূল্যের উপর। মেশিনের অবচয়যোগ্য মূল্য ভাগ মোট উৎপাদন একক।
তাহলে অবচয়যোগ্য মূল্য আমরা পেয়েছি 10,000। মোট উৎপাদন একক আমরা নিচে বের করে নিয়েছি। আমার প্রশ্নের মধ্যে যেটা ছিল 2019 সালে 10,000 একক, 2020 সালে 15,000 একক, 2021 সালে 10,000 একক, 2022 সালে 8,000 একক এবং 2023 সালে 7,000 একক। অর্থাৎ এই পাঁচ বছরে আমার মোট উৎপাদন হয়েছে 50,000 একক। তাহলে আমি কি করব, অবচয়যোগ্য মূল্যকে এই 50,000 দিয়ে ভাগ দিলে তাহলে প্রতি এককের জন্য আমি অবচয় পাচ্ছি 20 টাকা। অর্থাৎ প্রতি একক উৎপাদনের জন্য আমার মেশিনের খরচ পড়তেছে আমার 20 টাকা। তাহলে আমরা আসি, যেহেতু জাবেদা করতে বলছে প্রথম 2 বছরে, তাহলে প্রথম বছর আমার উৎপাদন হয়েছে 10,000 একক, তারপর বছর উৎপাদন হয়েছে 15,000 একক। তাহলে 10,000 এককের জন্য আমার অবচয় কত, 15,000 এককের জন্য অবচয় কত, এই দুইটা আমরা একটু বের করে নিই খরচা করে। তাহলে খরচা করে নিলাম 2019 সালের অবচয়ের পরিমাণ 10,000 একক ইন্টু 20 টাকা, তাহলে আমরা পেলাম 2 লক্ষ টাকা। তাহলে 2020 সালে অবচয়ের পরিমাণ 15,000 একক ইন্টু 20 টাকা, তাহলে আমরা অবচয় পেয়ে গেলাম 3 লক্ষ টাকা। তাহলে আমরা 19 এবং 20 সালের অবচয় পেয়ে গেলাম। তাহলে এখন আমরা জাবেদা করতে পারি। জাবেদার মধ্যে 2019 সালের জানুয়ারি 1 তারিখে আমরা মেশিন কিনেছি মোট কত, মোট 10,30,000 টাকা দিয়ে। তো আমার জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন ক্রয় হিসাব মুক্ত করা হলো 10,30,000, 10,30,000। এটা হচ্ছে আমরা কতে বের করছি, এখানে মোট মূল্যটা অর্থাৎ 90,000, 40,000 এবং আমার যে 9 লক্ষ টাকা, 90,000 টাকা এবং 40,000 টাকা যোগ করলে আমার 10,30,000 টাকা হয়। এটা হচ্ছে। আর ডিসেম্বর 31 তারিখে আসবে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় জাবেদা সবসময় যেই মেথডে হোক যাবে দেয়, খালি টাকার পরিমাণটা আমার মেথড অনুযায়ী বের হবে। তাই আমাদের অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। 2019 সালে আমার অবচয়টা বের হবে কত, আমার ওই যে আমরা খরচাতে করে নিচ্ছি 2 লক্ষ টাকা। আর আমরা জানি অবচয়ের জন্য জাবেদা দুইটি, প্রথমটা হচ্ছে অবচয় ধার্য করার, পরেরটা হচ্ছে অবচয় বন্ধ করার। তাহলে অবচয় বন্ধ করার জন্য জাবেদা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, 2 লক্ষ টাকা। এটা গেল 2019। তারপর আমরা আসি 2020 ডিসেম্বর 31 তারিখে আমরা কি করবো, অবচয়টাকে ধার্য করব, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আমরা খরচাতে দেখিয়েছি যে 2020 সালে আমার অবচয় আসে 3 লক্ষ টাকা। তাই 3 লক্ষ টাকা এটা হচ্ছে প্রথমে অবচয় ধার্য করলাম, তারপর আমরা অবচয় বন্ধ করব। ডিসেম্বর 31 তারিখে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, 3 লক্ষ টাকা। এটা গেল আমার উৎপাদন একক পদ্ধতিতে আমরা অবচয় বের করলাম, অবচয়ের জাবেদাও দিলাম। এটা ছিল আমার খ। গতে আমাকে বলেছে যন্ত্রপাতিটির আয়ুষ্কাল 5 বছর ধরে নিয়ে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করো। আমরা জানি যে বর্ষ সংখ্যা পদ্ধতিতে আমার অবচয় বের করার জন্য আমার বর্ষ সংখ্যার সমষ্টি লাগে, অর্থাৎ আমার 5 বছর। তাহলে আমরা কি করবো, 5, 4, 3, 2, 1, অর্থাৎ এইভাবে 5টা বছরেরকে আমরা যোগ করলে যোগফল আমার আসে 15। তারপর আমরা সারণীটা যেভাবে করি একইভাবে আমরা সারণী করব। প্রথমে বছর, মেশিনের ক্রয় মূল্য, অবচয়যোগ্য মূল্য, গণনা, অবচয়, পুঞ্জীবিত অবচয়, সমাপনী মূল্য, এইভাবে আমরা ছকটা করে নিব। তাহলে আমরা আসি কিভাবে এই ছকের মধ্যে আমরা বর্ষ সংখ্যাটাকে সাজাবো। প্রথমে 2019 মেশিনের ক্রয় মূল্য 10,30,000 টাকা, অবচয়যোগ্য মূল্য আমরা এখানে প্রারম্ভিক মূল্য না লিখে আমরা অবচয়যোগ্য মূল্য লিখলাম, কারণ আমরা প্রতি বছর আমরা এই অবচয়যোগ্য মূল্যের উপর অবচয়টা ধরবো। প্রতি বছরে আমরা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে প্রতি বছর আমরা অবচয় ধরবো অবচয়যোগ্য মূল্যের উপর। তাহলে আমরা আসি, আর মেশিনের ক্রয় মূল্য রাখলাম। এই ক্রয় মূল্য না রাখলে আমি সমাপনী মূল্যটা বের করতে পারবো না, এই জন্য আমাদের ক্রয় মূল্যটা রাখা হয়েছে। তাহলে 19 সালে 10,30,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, অবচয়যোগ্য মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকাকে এখানে আমি যে যোগ করেছি অর্থাৎ 15, তাহলে আমরা কিভাবে যত বছর বলবে, যদি বলে 5 বছর তাহলে আমরা 5 থেকে 1 পর্যন্ত আসবো, যদি বলে 10 বছর আমরা 10 থেকে 1 পর্যন্ত আসবো, অর্থাৎ 10, 9, 8, 7 এইভাবে যোগ করে আসবো। তাহলে প্রথম বছর অবচয় হবে, এই অবচয়যোগ্য মূল্যকে এই 15 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করবো। প্রথম বছর অবচয় হচ্ছে অবচয়যোগ্য মূল্যকে এই 15 দিয়ে ভাগ করব, এই 5 দিয়ে গুণ করব, তাহলে আমার প্রথম বছর অবচয় বের হবে। তাই 10 লক্ষ টাকাকে 15 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে আমি অবচয় পাচ্ছি 3,33,000 টাকা। যেহেতু আমার এটা প্রথম বছর, তাহলে পুঞ্জীবিত অবচয়ের মধ্যে এই টাকাটাই চলে যাবে। 3,33,000 টাকাই পুঞ্জীবিত অবচয়ের ঘরে চলে গেল। সমাপনী মূল্যটা কিভাবে বের করবো, সমাপনী মূল্যটা বের করবো আমি
এই 10,30,000 টাকা থেকে অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব। মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব, আমার বের হইলো সমাপনী মূল্য। এখন বলতে পারি যে অবচয় বাদ দিলেও তো এটা বের হয়, তা এই লাইনে আমি অবচয় বাদ দিলে বের হবে, কিন্তু পরের লাইনে আমাদের আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? এই সমাপনী মূল্যটা বের করছি কিভাবে? মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে। ক্রয় মূল্য ছিল 10,30,000 টাকা, পুঞ্জীবিত অবচয় হচ্ছে 3,33,000 টাকা। এটা বিয়োগ করলে আমি পাচ্ছি 6,96,667 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের সমাপনী মূল্য। আমরা বুঝতে পারছি কিনা জানি না, একটু টেনে টেনে বারবার দেখলে মোটামুটি আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 2020 সালে আমার ক্রয় মূল্য 10,30,000 টাকায় থাকবে, অবচয়যোগ্য মূল্য 1 লক্ষ টাকায় থাকবে। আমাদের যেহেতু সমাপনী মূল্যের উপর কিছু করব না, তাই সমাপনী মূল্যকে আমরা প্রারম্ভিক হিসেবে আনছি না। এই অবচয়যোগ্য মূল্যের উপর পরের বছর অবচয় হবে কিভাবে? আমরা এই 15 দিয়ে ভাগ করব, পরের বছর অবচয় 4 দিয়ে গুণ করব। এই 15 দিয়ে ভাগ করব, এই 4 দিয়ে গুণ করব। তাহলে এই 10 লক্ষকে 15 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে গুণ করলাম, আমার অবচয় বেরোলো 2,66,667 টাকা। আমার এটাকে আমি 15 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে আমি 2,66,667 টাকা পাচ্ছি। এইটাকে আগের বছরের পুঞ্জীবিত অবচয়ের সাথে যোগ করলে আমরা এই বছরের পুঞ্জীবিত অবচয় পেয়ে গেলাম 6 লক্ষ টাকা। তারপরে মেশিনের ক্রয় মূল্য ছিল 10,30,000 টাকা, এই 10,30,000 থেকে এই 6 লক্ষ মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি 4,30,000 টাকা এই বছরের সমাপনী মূল্য। এরপর আমরা আসি 2021 সাল। ক্রয় মূল্য 10,30,000 টাকাই থাকবে, অবচয়যোগ্য মূল্য 10 লক্ষ টাকাই থাকবে। আমরা গণনার মধ্যে দেখাবো, তৃতীয় বছরে আমরা আসবো, এই 15 দিয়ে ভাগ করব, এই 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 1 2 3 3 মিলে গেছে মানে 3 সেটা না, আমাকে এখানে সিরিয়াল আসবে 1 2 3। তৃতীয় বছর আমি কি করবো? 3 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো, 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। তাহলে আমরা 10 লক্ষ টাকাকে 15 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের অবচয় বের হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের এই 6 লক্ষ টাকার সাথে 2 লক্ষ টাকা যোগ করলে পুঞ্জীবিত অবচয়ের ব্যালেন্স বের হইল আমার 8 লক্ষ টাকা। তারপরে আমরা সমাপনী মূল্য কিভাবে বের করবো? আমরা এই মেশিনের ক্রয় মূল্য 10,30,000 টাকা থেকে পুঞ্জীবিত অবচয় 8 লক্ষ টাকা বাদ দিলে আমার সমাপনী মূল্য বের হয়ে গেল 2,30,000 টাকা। এরপর আমরা আসি 2022 সাল। 2022 সাল আমাদের ক্রয় মূল্য 10,30,000 টাকায় থাকবে, অবচয়যোগ্য মূল্য 10 লক্ষ টাকায় থাকবে। এই অবচয়যোগ্য মূল্যকে আমি কি করবো? তারপর বছর এই 15 দিয়ে ভাগ করবো, চতুর্থ বছর 1 2 3 4, চতুর্থ বছর আমি 15 দিয়ে ভাগ করে এই 2 দিয়ে গুণ করবো। তাহলে আমি 10 লক্ষকে 15 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, আমাদের অবচয় আসলো 1,33,333 টাকা। তা আমাদের পুঞ্জীবিত অবচয় হচ্ছে 8 লক্ষের সাথে 1,33,333 যোগ করলে আমার পুঞ্জীবিত অবচয় বেড়ে গেল 9,33,333 টাকা। সমাপনী মূল্য এই 10,30,000 টাকা থেকে 9,33,333 টাকা বাদ দিলে আমার সমাপনী মূল্য বেরোচ্ছে 96,667 টাকা। 96,667 টাকা। তারপর আসি 2023 সাল। মেশিনের ক্রয় মূল্য 10,30,000 টাকায় হবে, অবচয়যোগ্য মূল্য 10 লক্ষ টাকা হবে। অবচয়যোগ্য মূল্যের উপর এবার হচ্ছে লাস্ট 1 2 3 4 5, অর্থাৎ 15 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, 15 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব। তাই 10 লক্ষ টাকাকে 15 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, আমার অবচয় বের হবে 66,667 টাকা। এটাকে আগের বছরের পুঞ্জীবিত অবচয়ের সাথে যোগ করলে আমার 10 লক্ষ টাকা, অর্থাৎ আমার অবচয়যোগ্য মূল্য 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার অবচয় হয়ে গেছে। অর্থাৎ আমার আয়ুষ্কাল ছিল 5 বছর, 5 বছর শেষ, যত টাকার অবচয়যোগ্য মূল্য তার উপর অবচয় হয়ে গেছে। এখন আমি সমাপনী মূল্য মেশিনের ক্রয় মূল্য থেকে আমি পুঞ্জীবিত অবচয় বাদ দিলে আমার সমাপনী মূল্য 30,000 টাকা। আমার এস্টিমেটেড ছিল যে 5 বছর পর এই মেশিনটা আমি 30,000 টাকায় বিক্রি করতে পারবো। 5 বছর পরে আমার সমাপনী মূল্য 30,000 টাকায় দাঁড়িয়েছে। এই ছিল আমার বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী নির্ণয়, অবচয় নির্ণয়। আমাদের যদি এরকম অঙ্ক খুব বেশি আসে না, তারপর আমাদের এইটা শিখে রাখা দরকার, কারণ বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা মেথড। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কম আসলেও এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে, এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে। অতএব আমাকে ইন্টারমিডিয়েটের সিলেবাসে যা আছে সবকিছু আমাদের করা দরকার, যদি আমরা ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটি স্বপ্ন আমার মধ্যে থাকে। এই ছিল আমার আজকের অঙ্ক। অঙ্কটাকে বারবার একটু টেনে টেনে মানে কয়েকবার দেখবেন, তাহলে মোটামুটি অঙ্কটা আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আর অবচয় খুব কঠিন না, কিন্তু এই যেমন এখানের মধ্যে আমার
মেথড অনেকগুলো, আমাদের মোটামুটি 4-5টা মেথড করা লাগে। যদিও আমাদের সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান খুব বেশি আসে, এরপরে দ্বৈত হ্রাসমান খুব কম আসে, উৎপাদন একক পদ্ধতি মাঝে মধ্যে আসে, আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি একান্তই মাঝে মধ্যে আসে। আপনারা যদি 2-4-5 বছরের মধ্যে দেখেন তাহলে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি 1-2 বার হয়তো পেতে পারেন কোনো কোনো বোর্ডে। যাক, এভাবে ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। হিসাব বিজ্ঞানের অঙ্ক ভিডিও দেখলে হয় না, হাতে কলমে করা লাগে। ভিডিওটা দেখে হাতে কলমে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো উপদেশ, মতামত, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।